অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি জানিয়ে আজকের পর্বের রিভিউ তোমাদের জন্য। সুদীপ আর আদিত্য তো মন দূরে গেছে তাদের জোর খোলার জন্যে, আর ওদিকে রূপা কিন্তু এক একজন মহিলাকে ধরে মা মা করছে, আর মহিলাগুলো থেকে কেমন করছে, তাকে পাগল পাগল মনে করছে। তো রূপা তো মা করে কাঁদছে, আর এদিকে সুদীপ আর আদিত্য মন্দিরে তাদের কাজ করছে। ওদিকে বড়মা ফোন করেছে, গায়ত্রী দেবী ফোন করে বলছে, কি ব্যাপার আদিত্য, এত দেরি, কাজটা করতে পারবে না তো আমাকে বল, আমিই দিয়ে আসছি গিয়ে। আদিত্য বলছে, আমি কি একবারও বলেছি যে করব না, বলছি তো যাচ্ছি এক্ষুনি। বলে ঠিক আছে। তো বড়মা বলছে ফোনটা করতেই হলো ওদেরকে, একসঙ্গে একা ছাড়ার ফল পাচ্ছি তাই বলছে, মানে একাও থাকতে দেবে না শান্তিতে, বেশিক্ষণ যাতে সময় কাটাতে না পারে সেই জন্যই তো বুদ্ধি করে এই কাজটা দিয়েছে। তো ঠাকুরমশাই তাদের দুজনকে জোরটা এনে দেয় যে তোমাদের কাজ হয়ে গেছে। ঠাকুরমশাই আশীর্বাদ করেন যে ভগবান তোমাদের মঙ্গল করুক। এবার তারা ওখান থেকে বেরিয়ে যায়, আর রূপা একদিকে বসে কাঁদছিল। সুদীপাকে দেখতে পেয়ে মা মা করতে করতে আবার পেছন পেছন দৌড়চ্ছে। তো সুদীপ আর আদিত্য কিন্তু গাড়িতে উঠে চলে যায়, তারা লক্ষ্য করে না, আর রূপা কিন্তু গাড়ির পেছন পেছন দৌড়চ্ছে। এদিকে কিন্তু পরমাকে তার মা বাবা বোঝাচ্ছে, আর পেছনে কিন্তু অভ্র দাঁড়িয়ে সবটা শুনছে। তো তার মা বাবা বলছে, একবার ভেবে দেখ মা, দেখ আমরা আছি তোর জন্য, আমরা কথা বলবো গিয়ে, সেরকম হলে তোকে আমাদের কাছে নিয়ে চলে আসবো। পরমা বলছে, আমার কি দোষ ছিল, কি দোষ ছিল, আমি তো আমার সবটা দিয়ে আদিত্যকে ভালোবেসেছিলাম। তার মা বলছে, জানি রে মা, সবটাই তো জানি, কিন্তু তোকে কিন্তু আমরা সাবধানও করেছিলাম, শুধুমাত্র আদিত্যর কাছাকাছি থাকবি বলে তুই ওই বাড়িতে অভ্রকে বিয়ে করলি, তোর তো সিদ্ধান্তের ভুল ছিল মা। তো তার বাবা বলছে, আবারও কিন্তু ভেবে দেখ মা, আমরা কিন্তু বলছি। তখন অভ্র আসে। কি ভাবতে বলছেন আপনারা, কি ভাবতে বলছেন? অভ্রকে দেখে তখন সবাই অবাক হয়ে যায়, চিৎকার করে বলছে, আপনারা সব জানতেন, সব? আপনাদের লজ্জা করছে না যে সব কিছু জানা সত্ত্বেও মেয়ের এমনভাবে বিয়ে দিয়েছেন, আবার এখন এরকম কথাবার্তা বলছেন? পরমা বলছে, প্লিজ অভ্র, যা দোষ ছিল আমার ছিল, যা করেছি আমি করেছি, বাবা মাকে দোষ দিও না, ওদের কোনো দোষ ছিল না, ওরা শুধু মা বাবার কর্তব্যই পালন করেছে। বলে মা বাবার কর্তব্য? এটা মা বাবার কর্তব্য হলো যে এইভাবে সব জেনে আপনারা আপনাদের মেয়েকে পাপের দিকে ঢেলে দিলেন? অভ্র বলছে, ওনারা জানতেন যে যেই ছেলেকে তাদের মেয়ে ভালোবাসে, সেই মেয়ে যেই বাড়িতে বিয়ে হচ্ছে, মানে তারই দাদার সাথে, আবার দাদার সাথে বিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু মেয়ে এই সুযোগে তার প্রেমিকের সাথে থাকতে পারবে। বাঁচি, সত্যি এই মা বাবার কাজ। অভ্রর হাত ধরে বলছে, মেয়ের বাবা যে আমাদের কথাটা একবার শোনো বাবা, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। বলে, আপনারা বাবা মায়ের নামে কলঙ্ক, আপনারা আমার জীবন নষ্ট করে দিয়েছেন, আপনাদের মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন। পরিষ্কার জানিয়ে দেয়, শুনে নিন, আপনাদের মেয়ে মুক্তি পাবে না আমার কাছ থেকে, আমি এই বিয়ের থেকে ওকে মুক্তি দেব না, আবারও আমার বাড়িও যেতে পারবে না। আমি অষ্টমঙ্গলা করতে এসে আপনাদের মেয়েকে আপনাদের বাড়িতে রেখে দিয়ে গেলাম, আমি আপনাদের মেয়েকে আমার ভাইয়ের জীবন আর তার বউয়ের জীবন নষ্ট করতে কিছুতেই দেব না। সেই পাপের শাস্তি তুমি পাবে পরমা, আপনারাও পাবেন। এদিকে আদিত্যরা চলে এসেছে বাড়িতে গাড়ি নিয়ে। দেখা যাচ্ছে রূপা সেই অবধি পেছন করতে করতে ঠিক চলে এসছে, কিন্তু দেখতে পাচ্ছে না, গাড়িটার সামনেই দাঁড়িয়ে আছে, ওরা ততক্ষণ ভেতরে চলে গেছে। আর ওদিকে অভ্র রেগে মেগে বেরিয়ে যাচ্ছে, আর অভ্রের পেছন পেছন তার শ্বশুর শাশুড়ি আর মানে তার বউ দৌড়চ্ছে। দাঁড়াও অভ্র, যেও না অভ্র, এরাম বলছে। তখন আদিত্য আর তার বউ চলে আসে। তো তাদেরকে দেখে স্বাভাবিক অভ্র অবাক হয়, আর অভ্র এইরকম মুড নিয়ে চলে যাচ্ছে দেখে আদিত্য অবাক হয়, বলে, কি হয়েছে দাদা? তখন পরমারা বলছে, আদিত্য ওরকে আটকাও না, ও চলে যাচ্ছে। বলছে, কেন, কি হয়েছে দাদা? আচ্ছা আয়, তুই এখানে বসবি। বলে, কেন, কেন শুনবো তোর কথা? হাতটা ঝিটকে সরিয়ে দেয় ভাইয়ের। তো বলছে, কি হয়েছে তোর? আচ্ছা আমার কথা শুনবি না, পরমার কথা শোন। বলে, তো মানে ও তোর ওয়াইফ? বলে, আচ্ছা আমার ওয়াইফ, তাহলে তোর এত চিন্তা কিসের? আদিত্য, কে বলছে? আদিত্য চুপ করে থাকে। সুদীপা বলতে গেলে সুদীপার কথা শোনে না, আদিত্যকেই বকে যাচ্ছে। আদিত্য বলছে, দেখ দাদা ভাই, আমাকে ভুল বুঝিস না, আমি ভাবতে পারিনি পরমা যে এইভাবে। তখন পরমার মা বলছে, বা বা আদিত্য, বা দাদার সামনে এখন ভালো সাজ্য, আর সব দোষ আমার মেয়ের দিচ্ছ। আদিত্য বলছে, আমাদের সম্পর্কটা বেশি দিনের ছিল না, আর ওর নাম্বার মুখস্থও ছিল না, তাই আমি যোগাযোগ করে উঠতে পারিনি। তো পরমা বলছে, যোগাযোগ করে উঠতে পারোনি, নাম্বার মুখস্থ ছিল না, এসব এখন কে বিশ্বাস করে? তাহলে কি ছিল আমাদের মধ্যে? যা ছিল সব মিথ্যে ছিল? বলছে, আমাদের ভবিতব্যে যা ছিল তাই হয়েছে। বলে, তাই? আর আমার সঙ্গে কি হয়েছে? বলছে, আমার সাথে তোর সম্পর্ক বেশি দিনের ছিল না।
বলছে, দাদা ভাই দেখ, আমাকে ভুল বুঝিস না, আমি জানতাম না যে পরমার সাথেই তোর বিয়ে হচ্ছে। আমি গায়ে হলুদের দিন ওর বাড়ি এসে জানতে পারি। তখন আদিত্যর কলার ধরে বলছে অভ্র, তাহলে সেই দিনই কেন বলিসনি আমাকে? হ্যাঁ, ভিক্ষা দিচ্ছিস তুই? হ্যাঁ, সেই দিনই তো বলতে পারতিস যে পরমার সঙ্গে আমার সম্পর্ক আছে, তাহলে তো বিয়েটাই হতো না। এইটুকু সৎসাহস নেই তোর মধ্যে? কেন ঠকালি আমাকে? আদিত্য বসে, দাদা ভাই, বাড়িতে সবাই খুশি ছিল, সবাই আনন্দ করছিল, পরমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলিস, আমি তোকে কিভাবে বলতাম বল? অভ্র এই ব্যাপারগুলো আর নিতে পারছে না, খুব ঘেন্না লাগছে ওর এই ব্যাপারগুলো। মানে এরকম সত্যি, মানে কারো জীবনে এরকম জটিলতা যাতে না আসে। তো অভ্র বলছে, আমি চলে যাব এখান থেকে। যখন চলে যাচ্ছে তখন অভ্রকে আটকাতে আদিত্য বলছে যে আমি শুধুমাত্র তোর কথা ভেবে, কোনো কিছু না ভেবে বিয়েটা করেছি দাদা ভাই। বলে কি? অবাক হয়ে যায় আদিত্য, অবাক হয় পরমা, অবাক হয় সুদীপা। বলে, তুই কি বলছিস? বলে, হ্যাঁ, শুধুমাত্র তোর কথা ভেবে, যাতে তুই ভালো থাকতে পারিস, পরমা আমাকে ভুলে থাকতে পারে। খারাপ লাগে সুদীপার, কারণ এতদিন সুদীপাকে বলতো যে তোমার বাবার কথা রাখতে আমি তোমার দায়িত্ব নিয়েছি। সুদীপা হাততালি দিয়ে ওঠে, বা বাবা, তার মানে এতদিনে মুখ থেকে সত্যিটা আপনার বেরিয়ে এসেছে। তখন আদিত্য কিছু বলতে গেলে সুদীপা বলছে, আর দয়া করে আমার বাবার কথা রাখার দোহাই দেবেন না। হ্যাঁ, কথাটা বললে খুব মহান শোনায়, তাই তো, কিন্তু আর সেই দোহাই দেবেন না, এর মানেটা কি দাঁড়ায় জানেন? যে আপনি আমার বাবার কথাটাকে ইউজ করেছেন। ভাগ্যিস আমার বাবা যাওয়ার আগে আপনাকে এই কথাটা বলে গেছিলেন, তাই জন্য আপনি এই সুযোগটা সুন্দরভাবে নিতে পেরেছেন, তাই না? প্রশ্ন করছে, তাহলে আদিত্য তোমাকে কেন ভালোবাসে সুদীপা? কেন তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে বলো? অভ্রত রেগে রেগে তাকিয়ে আছে পরমার দিকে, যে এখনও এই কথা বলছে। ওই তোমার তো ভালোই হয়েছে, একটা সেল্টার পেয়েছো তুমি, ওকে ইউজ করতে পেরেছো, ওর কাছ থেকে সুবিধা নিয়েছো, তুমি তোমার ডাক্তারি পড়তে পারছো, আর তাহলে আর একটাও কথা বলো না, চুপ করে থাকো। বলছে, আমি চুপ করে থাকবো না। মিস্টার চৌধুরী আমাকে নিজে গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে বলে আমি রাজি হয়েছি, ওনার নয়। তাই কিছু বলার আগে শোনাতে ছাড়ে না অভ্র, যে তুমি তো আমাকে ইউজ করেছো মাত্র। আমার জায়গায় অন্য ছেলে হলে তুমি তাকেও ইউজ করতে। শুধুমাত্র আদিত্যর কাছে মানে মান অভিমানের খেলা চলছিল তোমাদের। আর তুমি এখন কি করছো? আমার জীবনটাকে তো নষ্ট করেছে, এখন আমার বোনের জীবনটাকেও নষ্ট করছো। আরে ওর তো তাও তোমার মতো বাবা মা নেই যে ওকে এরকম ভুল পথে চালনা করে দিয়েছে। ও তো নিজের পথে, নিজের মানে ক্ষমতায় ও নিজে কিছু একটা করতে চাইছে, দাঁড়াতে চাইছে। তো তোমার কিভাবে সাহস হয় ওকে এই কথাগুলো বলে? চিৎকার করে বলছে, শাস্তি পাওয়া কেউ আটকাতে পারবে না, কেউ দিক না দিক আমি দেব। আমি কোনো বড়লোকের মেয়ের খেলার পুতুল নই যে খেলবে তারপরে ছুঁড়ে ফেলে দেবে ইউজ হয়ে গেলে। অভ্র রেগে মেগে বেরিয়ে গেলে পরমা বলছে, আমি খুব খারাপ, সত্যি আমি খুব খারাপ। আদিত্য এবার বিরক্ত হয়ে তার বাবা মাকে বলছে, আপনারা ওকে আটকালেন না কেন? মানে সুদীপাকে বলছে, আপনারা কেন ওকে বাধা দেননি? তখন বলছে, আমরা আসলে ওকে কোনো কাজেই বাধা দিইনি কখনো। বলে, এই জন্যই তো নিজেদের আদরে আদরে মেয়েটাকে নষ্ট করে দিয়েছেন, তার শাস্তি আমার দাদা ভাইকে পেতে হচ্ছে। সুদীপা বলছে, আপনি সব দোষ পরমার তার বাবা মায়ের থেকে দিচ্ছেন কেন? তারা তো নতুন মানুষ, ওরা কিছু বলছে না বলে আপনি যা পারছেন তাই বলে যাচ্ছেন। সব দোষ শুধু মেয়েদেরই, ছেলেদের হয় না কোনো দোষ? আপনি বলতে পারতেন না সব কিছু? আপনি কটা দিন পরে আসতে পারতেন না? আপনি আমাকে সব কথা সত্যিই বলতে পারতেন না? বলেছেন আপনি ওসব দোষ সব অন্যের, নিজের কোনো দোষ নেই, তাই তো? তো বলছে আপনি অযথা কথা বাড়াচ্ছেন। সুদীপা বলছে, আমি কোনো কথা বাড়াচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। পরমা বলছে, এত কথা কেন বাড়াচ্ছ তুমি সুদীপা? পরমা এবার চিৎকার করে সুদীপার সাথে কথা বলছে, যে তুমি কেন বলছো ওকে? তোমাকে বলতে হবে না, তুমি আমার সাইড নিয়ে কথা বলছো, দরকার নেই। আমার সাথে আমার সাইড নিয়ে কাউকে কথা বলতে হবে না। আমার মাঝে ঘটনা ঘটে গেছে। আদিত্য গাড়ি থেকে নেমে পড়ে, আদিত্যকে দেখে বলছে, পরমা প্লিজ আদিত্য দেখো না, আমি এটা করতে চাইনি, হয়ে গেছে, প্লিজ প্লিজ ওনাকে বাঁচাও। তখন বলছে, খালি জেদ আর জেদ, নিজের জেদের জন্য নিজের জীবনটাও নষ্ট করেছো, এবার আরো মানুষের জীবন নষ্ট করছে, আরেকটা হলে খুন করে ফেলতো তুমি ওনাকে। তখন সুদীপা বলছে, পরমা যদি দোষী হয়ে থাকে তাহলে ওর সঙ্গে আরো মানুষ জড়িত আছে, সেই জন্য অন্যকে দোষ দেওয়া বন্ধ করে নিজেকেও দোষ দিন, বুঝতে পেরেছেন? কারণ অনেকগুলো মানুষের মধ্যে আপনিও একজন। এসব কথা বন্ধ করে মানুষটাকে বাঁচানোর চেষ্টা করুন, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কাছাকাছি ছিল, অভ্র ছুটে আসে, এসে অভ্র আর আদিত্য মিলে রূপাকে গাড়িতে তোলে। আদিত্য বলছে, থ্যাংক ইউ দাদা ভাই। অভ্র বলছে, এখন আর থ্যাংক ইউ বলে কাজ নেই, তাড়াতাড়ি চলো, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে রূপা কেমন করে শ্বাস নিচ্ছে। সুদীপা বলছে, তাড়াতাড়ি মিস্টার চৌধুরী, তাড়াতাড়ি গাড়ি চালান, তাড়াতাড়ি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। পরমা মনে মনে বলছে, আমার চোখে জল আসছে কেন? আমার কেন মনে হচ্ছে যে আমার নিজের কারোর কিছু হয়েছে? পরমা রূপার মাথায় হাত বলেছে, বলছে, কিচ্ছু হবে না আপনার। আদিত্যকে বলছে, আদিত্য তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। এদিকে পরমার মা বাবা সিদ্ধান্ত নিয়েছে, এভাবে সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে না।
অভ্র আমাদের সামনে আমাদের মেয়েকে এভাবে বলছে, এতটা ঘেন্না আমাদের মেয়ের চোখে। না, এইভাবে ঘেন্না নিয়ে একটা সম্পর্ক টিকতে পারে না। না, দরকার পড়লে আমরা এক্ষুনি ওর বাড়িতে যাব, ওর বাড়ির লোককে সবটা বলবো, সবটা বলে আমাদের মেয়েকে আমরা নিয়ে চলে আসবো আর আবার বিয়ে দেবো। আর তা না হলে সারা জীবনের মতো আমি আমার মেয়েকে আমার কাছে রেখে দেবো, চলো এক্ষুনি চলো। তার বাবাও তখন ভাবনা চিন্তা করে দেখে না এটাই ঠিক। এই বলে তারা দুজন রওনা হয়ে যায় অভ্রদের বাড়ি যাবার উদ্দেশ্যে। সুদীপার মায়ের খারাপ লাগে যে মানে পরমাকে ছেড়ে সুদীপাকে সাপোর্ট করছে আদিত্য, আর সুদীপাকে বিয়ে করে সে নাকি খুব সুখেই আছে, সুদীপার নাকি মানে বংশের কোনো ঠিক নেই, হ্যানাতান এই সমস্ত কথা বলছে, যে কথা যাবার পরমার বাবার গায়ে লাগে। বলছে তুমি চুপ করে থাকো, এসব কথা একদম বলবে না। তখন বলছে ঠিক আছে, তুমি এসব কথা নিয়ে ভাবো, আমাকে যেতেই হবে। তো মায়ের জেদের সামনে বাবা আর কিছু করতে পারে না, তো বাবা তার মায়ের সাথে বেরিয়ে পড়ে। তো তাড়াতাড়ি করে তারা হসপিটালে নিয়ে আসা, ডক্টর দেখে বলছে কি হয়েছে, বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাড়াতাড়ি বলে এক্ষুনি হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে নিয়ে এসেছি। এই বলে ডক্টরটা দেখবে বলে ভেতরে নিয়ে চলে যায়। এদিকে পরমা মনে মনে বলছে আমার খুব ভয় হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, এটাও এর জন্য কি শুধুমাত্র আমি দায়ী? তাই বলছে তখন আমি কিছু করিনি, বিশ্বাস করো আমি এটা ইচ্ছে করে করিনি, আমার দোষ নেই। তাই বলছে। তখন আদিত্য বলছে পরমা তোমারই দোষ, উনি যদি এখন জ্ঞান ফিরে তোমার নাম নেন তাহলে তোমার কিন্তু হাজতবার সাথে বাধ্য, তোমাকে জেলে যেতে হবে এর জন্য। পুরোপুরিভাবে পরমাকে দোষ দিচ্ছে অভ্র। এটা হসপিটাল, চুপ করে থাক তোরা, এখন এইসব কথা বলার সময় নাই। পরমা পড়ে যাওয়ার চিন্তায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের রিভিউ মানে পর্বটাকে বিস্তারিতভাবে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।